কিন্তু আপনি সুবিধাবাদী অবস্থান পাচ্ছেন, আপনি পিআর এর পক্ষে লজিক দিচ্ছেন, আমি বিপক্ষে লজিক দেই। ফরগেট অ্যাবাউট দিস পলিটিক্যাল পার্টিজ। আপনি বলেন পিআর এর বিপক্ষে, আমি বললাম যে আমাদের দেশের আদলের পাশের দুইটা দেশ পিআর করে ফেল করেছে। আপনি আমাকে দেখেন আমাদের দেশের মতো এই দেশ পিআর করে সাকসেসফুল হয়েছে, বেনিফিটেড হয়েছে। ঠিক আছে, আমি ফেল করব তার কি গ্যারান্টি আছে? আপনি তো ওই एग्जांपल তো মানলাম। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, শুনছিলেন আপনি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিপক্ষের সেই আলোচনায় যদি শুরু করেন। না, আমি ওনার শেষ দিয়ে যদি শুরু করি, উনি বলছে যে 71-এ যে জামাতের যে ভূমিকার কথা বলছে, আমরা ব্যক্তিগতভাবে 71 সালে এমন কোনো ইতিহাস আমাদের বয়সে অনেক কিছু আমরা জানি না। আমরা যেটা জানছি পত্রিকান্তরে, লোকমুখে, তারপরে ট্রেডিশনালি নানান সময় নানান নিউজ আমাদের কাছে আসছে। ইতিহাস, যুদ্ধের সময় আমরা ছিলাম, কিন্তু আমরা অত এটা ব্যাপারে পারদর্শী না। জামাত বরাবরই ওই সময় থেকে অভিযুক্ত, এবং বাংলাদেশের রাজনীতিতে সবাই যেভাবে ঘৃণা করে তাতে সবচেয়ে ঘৃণিত দলই হচ্ছে জামাত। এই ঘৃণার কারণে জামাতের যখন নিবন্ধন বাতিল হইল, বাংলাদেশে কোনো দল শব্দ করেনি। তার রাজনীতি যখন নিষেধ করা হইল, কেউ শব্দ করেনি। শেষ সময় এসে যখনই হোক শব্দ করেনি। আজকে যেমন শব্দ করতেছে, শব্দ করেনি। আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব করছি, আমি জাস্ট আলোচনা করতেছি, করেনি। জামাতের যখন লোকগুলাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল, বাংলাদেশে কেউ শব্দ করেনি, কারণ যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে। বাট স্যাপ দিয়ে ল্যাব দিয়ে যারে কয়, আমি আইনের ছাত্র, আমি নিশ্চিত করে বলতেছি যে স্বচ্ছতা ছিল না। তার প্রমাণ এটিএম আজহারুল হক রিলিজ পেয়েছে। জাস্টিস কিন্তু চেঞ্জ হয় না, অলমোস্ট সেম ফুটিংস। কোথায় এদের চিৎকার কেউ করেনি যে তাকে খালাস দেওয়া হইলো কেন? সে তো স্বাধীনতা বিরোধী শক্তি। কতগুলি লোকের যখন জেল দিছে, স্বচ্ছতা ছিল না, ফাঁসি দিয়েছে, আমার কিন্তু কিছু আসে যায় না। কিন্তু আমি স্বচ্ছতার প্রশ্নে, দায়িত্বশীলতার প্রশ্নে তারা যে বিরোধিতা করছে সেই জন্য বলছি। কেউ কেউ বলে জামাত ইসলাম ক্ষমা চায় না কেন? ক্ষমা চাবে কেন? বিচার করেন। এত লোক মারছে, এত ধর্ষণ করছে, ক্ষমা চাইতে বলে। রাজনীতি একটা বাজে জিনিস। আমি এই রাজনীতিবিদদের যেটা দেখছি, এই জামাতকে নিয়ে ক্ষমতায় যায় নাই কোন দল? এই জামাতের মুক্তিযোদ্ধা মন্ত্রী বানায় নাই কে? তখন কি আপনি ঘ্রাণ পাইছেন তার গায়ের থেকে? আমি তর্কের খাতিরে বলছি। এই জামাতকে নিয়ে আপনি যুগপথ আন্দোলন করছেন এরশাদের বিরুদ্ধে, তাকে নিবেন কেন? সব নিতে পারেন, আপনি জামাতকে নিবেন কেন? আমি তর্কের খাতিরে বলছি। কোন রাজনৈতিক দলের কোনো আদর্শ নাই। আপনি জামাতকে নিয়ে ক্ষমতায় গেছেন, ফ্ল্যাগ দিছেন, মন্ত্রী বানাইছেন, জামাতকে নিয়ে যুগপথ আন্দোলন করছেন, এরশাদে নামাইছেন। এরশাদ কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করে তাকে নামাইছেন কেন? তর্কের খাতিরে বলছি। ফর গডস সে, আমি জামাতের রাজনীতি পছন্দ করি না। এখন সব অযৌক্তিক দাবি, সেই জন্য মানতে হবে সবার। কোনটা? যেহেতু সবাই এর আগে পরে যুগপৎ আন্দোলন করেছে। না, আপনার তো সেই লোকগুলোই তো আপনার ক্ষমতায় যাবেন আবার। হ্যাঁ, সেই জন্য জামাতের যে কোনো অযৌক্তিক দাবিও কি মানবে? অযৌক্তিক দাবি কোথায়? এখন দাবির প্রশ্নটা আমি আসিনি এখনো। জি, আমি আসলে ওনার ডিফেন্স দিতেছি। জি, আসেন এইবার রাজনৈতিক দল নিষিদ্ধ আমার প্রতিপক্ষ লয়ার ডিফেন্স দিচ্ছেন। না, ডিফেন্স দিচ্ছি না, আমি আপনার সাথে বিতর্ক করছি। সেই রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতায় নিষিদ্ধ করা যায়, ভিন্ন কথা। জাতীয় পার্টি আমার আত্মীয় স্বজন না। জাতীয় পার্টির অপরাধ কি? অপরাধ হইলেই যে স্বৈরাচার সরকারকে আপনি তাড়াইছেন, সেই সরকারের বিরোধী দল, পাতানো বিরোধী দল, সেখানে একটা তাকে স্বীকৃতি দিচ্ছেন, বিরোধী দল লাগে তাই। অফকোর্স ইট ইজ অ্যান অফেন্স। আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না সে ব্যাপারে আমার ব্যক্তিগত, আমি পলিটিশিয়ান না, আমি যুক্তি দিচ্ছি। এবার আসেন সিম্পল, এই জুলাইয়ের যে সনদের আইনি ভিত্তি চাইছে জামাত। তারপর ব্যাপারটা 1 মিনিট একটু, মানে আপনি তার মানে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করেন, যে নিষিদ্ধ তো আমরা বলছি 2 প্রক্রিয়ায়, নির্বাহী আদেশে আর আইনি প্রক্রিয়ায়। তাহলে কোন দিকে যাওয়া শ্রেয় বলে মনে করেন? না, আমি এই ব্যাপারে যাবই না, কারণ আমি রাজনীতিবিদ না। আমি তাদেরকে উত্তর দিলাম, আপনারা কেন সাইলেন্ট ছিলেন? এই যে এখন বলতেছেন আপনি তো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত, সেই হিসাবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করছে সরকার, যে বিচার না হওয়া পর্যন্ত। জাতীয় পার্টিরও তো আপনি কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন। হ্যাঁ, অথচ জাতীয় পার্টি গ্রাউন্ডে করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টির কি ওই গ্রাউন্ডে কেন তাকে বৈধতা দিয়েছে আরেকটা গ্রাউন্ড। আমি ভাই নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে না, আমি তো নির্বাহী আদেশে বন্ধ। এই যে আপনি ডিফেন্স দিচ্ছেন, জামাতের সময় কথা বলেন নাই কেন? যে জামাতকে আপনি মন্ত্রী বানাইছেন, আপনার আইডিওলজি নাই।
বাংলাদেশে যে দুইটা দল ক্ষমতায় ছিল পরীক্ষিত, তাদের কোনো আদর্শ নাই। না, যুদ্ধাপরাধের বিচার ব্যাপারে তো বেগম খালেদা জিয়া নিজেও বলেছে আদর্শ কারণ নাই। যদি বলেন এখন আসেন পিআর পদ্ধতি আছে, অনেকেরই আছে, যার আদর্শ আছে সে ওই যে রাস্তার পার দিয়ে ওই রশি দিয়ে দুইটা আনারস বাঁধে ফুটপাত দিয়ে হাঁটে, বুঝছেন? আর ট্রাফিক জ্যামে যে গাড়িগুলো থাইমে থাকে সব আদর্শ বিবর্জিত লোকগুলোর ভিতরে। এটা পলিটিশিয়ান থাকুক, রাজ্জাকির মতো অ্যাডভোকেট থাকুক, XYZ গড়পড়তায়, ব্যতিক্রম, এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল, কিন্তু জেনুইন লোকগুলো এরকম ফুটপাত দিয়ে হাঁটে। এইবার আসেন জুলাই সনদের ভিত্তি, পিআর পদ্ধতি, তারপরে জাতীয় পার্টির আলাপবাদ, যা বললাম তো বললাম। আপনি আমারে বলেন তো, পিআর সিস্টেম জুলাই সনদের যদি আইনি ভিত্তি দেন, এবং জামাত বলছে নির্বাচনী হলফনামায় ঢুকাইতে যে ওইখানে লিখবেন যে আমরা সংসদে গিয়ে কার্যকর করব, এই আইনি ভিত্তি দিব। আমি প্রথম প্রশ্ন, রাজনীতিবিদরা দেশ নিয়ে ভাবে না তার দল নিয়ে ভাবে? দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছেন যে যারা পিআর চায় তারা কোনো আসন পাবে না বলে তাই চায় না। সেই দায়িত্বশীল যে ব্যক্তির পক্ষে আমি বিপক্ষে আমি বলছি, ওনারাও একচ্ছত্র আধিপত্য নিবে, 2/3 মেজরিটি নেওয়ার জন্য ওনারা পিআর পদ্ধতি চাচ্ছে না। জামাত চাচ্ছে পিআর পদ্ধতি ইয়েতে যাওয়ার জন্য, কোনো সন্দেহ নাই, সে তার আসন বাড়ানোর জন্য, আসন বাড়ানোর জন্য সে তার স্বার্থ দেখছে। আর যারা বিরোধিতা করতেছেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চায়। পাশাপাশি তারা বলে কি দুর্বল সরকার হয়। বাংলাদেশের সমস্ত সরকারগুলো সবল সরকার ছিল, যতগুলো নির্বাচিত সরকার ছিল, তাদের আমলনামাটা আপনি আনেন, সেটাই পরে যাচ্ছি। এই যে জুলাই সনদের ভিত্তি চাই, পিআর সিস্টেম চাই, তাতে রাষ্ট্রের ক্ষতি কি আর দেশের জনগণের ক্ষতি কি সেটা বলতে হবে সবাইকে। জুলাই সনদের ভিত্তি কিসের ভিত্তিতে হবে? সে পরে এই পিআর সিস্টেমে রাষ্ট্রের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, আমি নিশ্চিত করে আমি দায়িত্ব সহকারে বলতে পারি দেশ, জনগণ এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। এক, তাই দেশ, জনগণ এবং রাষ্ট্রের যেটাই ক্ষতি হয় না, সেটা যে রাজনৈতিক দলগুলো মানবে না তারা দেশের জন্য যোগ্য রাজনীতিবিদ না। এখন তারা ক্ষমতায় যাবে সেটা ভিন্ন চ্যাপ্টার। ভালো কি হয় এটা যদি আমার দরকার নাই, তো আমি আমার এইটা নিয়ে আলোচনা করতেছি। পিআরে ক্ষতি হয় না এটা বলেন, পিআরে ভালো হয় কি বলতেছি তো। আচ্ছা, পিআরে ভালো হয় কেন? দুর্বল সরকার হয়। আমরা একটু না শেষ করে নিই। আচ্ছা, পরে বিরোধ আপনি পরে। দুর্বল সরকার হয়। দুর্বল সরকার মানে কি? আমি তো বলছিলাম সব নির্বাচিত সরকারগুলো সবল ছিল। এই নির্বাচিত সরকারগুলোর অধীনে কিন্তু 10 ট্রাক অস্ত্র মামলা হয়েছে, 21 গ্রেনেড হামলা হয়েছে, আয়নাগর হয়েছে, তারপরে আপনার শাপলা চত্বর হত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, সব নির্বাচিত সরকারের অধীনে, সবল সরকারের অধীনে। সুতরাং আমাদের যে দেশের অবস্থা তাতে দুর্বল সরকার থাকবে। আর দুর্বল সরকার মানে কি? আপনি স্বচ্ছ থাকলে আপনার দুর্বল সরকারের কোনো কারণ নাই। আপনার অস্বচ্ছ হন এবং অস্বচ্ছ সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার ক্ষমতায় থাকতে হয় এবং মেজরিটি লাগে। আমার দেখা অভিজ্ঞতা, গল্প মুখে যতই করুক, পিআর সিস্টেম করবেন কি করবেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু রাষ্ট্রের এবং জনগণের কোনো ক্ষতি হয় না। শক্ত বিরোধী দল হয়, শক্ত বিরোধী দল হলেই চেক অ্যান্ড ব্যালেন্স হয়। যারা বিরোধী দল চায় না তারা পিআর চায় না, আর জামাতের মতো দল তারা সিট পাবে না তাই পিআর চায়। তার মানে ঘুরে ফিরে সব দল রাষ্ট্রের ব্যাপারে একমত নয়, যার যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। সবসময় কি শক্ত বিরোধী দল থাকে না? হ্যাঁ, বিগত সময়গুলোতে তো শক্ত বিরোধী দল ছিল। দেখান আমার কোনটা? তারা ওয়াক আউট 96 সালে ছিল, বের হয়ে গেছে ওয়াক আউট। 116টা আসন নিয়ে বিএনপি ছিল না। কারণ আপনি নির্বাচনটা করছে কিভাবে? আসন ভাগাভাগি আর পিআরে খুব একটা তফাৎ নাই যে তোমাকে 30টা আসন দিব, 40টা আসন দিব। তো বিএনপি আওয়ামী লীগ আসন ভাগাভাগি আমি 96 বলছি না, আমি 96 বলছি না, আমরা সবসময় আসন ভাগাভাগি করছি। যাই হোক, আপনি পিআর এর ভালো দিকটা কিছু বললেন না, আমরা জানতে ভালো দিক বলছি। আমি পিআর এর বিষয়ে আসবো, আসেন আমরা বলবো আবার। জি জি, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, বিরতির আগে আলাপ করছিলাম পিআর সিস্টেম নিয়ে, যেটি বলা হচ্ছিল যে একেবারে জনগণের ভালো কিংবা রাষ্ট্রের ভালোর জন্য এই পিআরটা দরকার, কিন্তু তাতে করে রাজনৈতিক দলগুলোর হয়তো সেই অর্থে খুব একটা ভালো হয় না, কিংবা যারা বিরোধিতা করছে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবে না বলে পিআরকে বিরোধিতা করছে। রাজাক সাহেব এমনটি বলছিলেন। প্রথম কথা হলো, বাংলাদেশ তো একটা ইউনিক রাষ্ট্র না। আমাদের দেশে একটা ধরেন একটা নীতিমালা, স্বাস্থ্য বিষয়ে একটা নীতিমালা করবেন, বা এখানে আপনি একটা কলেজ প্রতিষ্ঠা করবেন, তার একটা নীতিমালা করবেন, একটা পার্টি করবেন, একটা গঠনতন্ত্র করবেন, একটা টেমপ্লেট ধরে না, বা অন্য একটা নজির ধরে তার ভিত্তিতে চিন্তা করে নতুন কি ইনকর্পোরেট করা যায়, করে না। পিআরএ বাংলাদেশের এইরকম আর্থসামাজিক ব্যবস্থাপনার যে দেশ, সেইখানে পিআর করে বেনিফিটেড হয়েছে এরকম কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না। পার্শ্ববর্তী 2টা দেশের উদাহরণ দিই সাম্প্রতিককালের। আমাদের কাছের মধ্যে পিআর আছে হলো গিয়ে শুধু নেপালে আর
শ্রীলঙ্কা। নেপালে পিয়ার দুর্নীতি কমাতে পারেনি, স্বজনপ্রীতি কমাতে পারেনি, এইখানে এই গণতন্ত্রের যে বিধি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা সেটা কমাতে পারেনি, গণ অভ্যুত্থান কমাতে পারেনি, হত্যাকাণ্ড কমাতে পারেনি, পার্লামেন্ট ভবন পুড়িয়ে দেয়, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেয়, হেলিকপ্টারের রশিদে ঝুলে ঝুলে মন্ত্রীরা পালিয়ে যায়, এরকম গণ অভ্যুত্থান হলো। পিআর ওইখানে কি বেনিফিট দিয়েছে? 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, আনস্টেবল সরকার হয়েছে, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিতে পারে নাই। তাহলে ওরাও তো এরকম আশা নিয়ে পিআর করেছিল, কী লাভ হয়েছে আমাকে বলেন। দ্বিতীয় উদাহরণ আনেন শ্রীলঙ্কায় পিআর শুরু হয়েছে 1978 সনে। 1979 সালের নির্বাচনে প্রথম পিআর পদ্ধতিতে নির্বাচন। ওদের পিআরটা একটু আবার আলাদা। পিআর কিন্তু মিক্সড পদ্ধতি আছে, কান্ট্রি ওয়াইজ পদ্ধতি আছে, ডিস্ট্রিক্ট বেস পদ্ধতি আছে, নানান দেশে আছে। শ্রীলঙ্কা হলো ডিস্ট্রিক্ট বেস পিআর। সেইখানে ওরা আবার মনে করেন একটা ডিস্ট্রিক্টের মধ্যে সে 10টা আসন আছে, নির্বাচনী আসন। সেখানে বিভিন্ন দল ওই 10টা আসনের জন্য কাদের নমিনেট করলে সেই তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে। দলের মার্কা থাকবে, ওইখানকার ভোটাররা দলের মার্কার উপর ভোট দিবে। আবার 3টা প্রেফারেন্স ভোট আবার দিবে ওই ক্যান্ডিডেটদের নামেও 3টা ভোট দিতে হবে, যে যেই মার্কার উপর দিল ওই দলের কোন 3 জনকে সে সেরা মনে করে সেই তাদের ভোট দিতে হবে। এইভাবে করে একটা দল 50% ভোট পেল, তাইলে সে 10টা আসন হলে 10 জনের 5 জন সে পায়। ওই 5 জন কোন 5 জনরে দিবে? ওই যে যারা এই যে প্রেফারেন্স ভোটে হাইয়েস্ট পাইলো, ওই যেই 5 জন ভোটে সেই 5 জনকে দিতে হবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মনে করেন 300 আসন মার্কা দিল, মার্কা দেওয়ার পরে সেখানে আপনি 300 আসনে আপনি এরকম 300 ক্যান্ডিডেট বিএনপি দিল, 300 ক্যান্ডিডেট জামাত দিল। আমি শরীয়তপুরে 1 আসনের ভোটার, আমি বিএনপিকে ভোট দিতে চাই। বিএনপিতে আমার আসনে যে ক্যান্ডিডেট সে আমার পছন্দের ক্যান্ডিডেট, কিন্তু বিএনপির 300 আসনের এমপিদের মধ্যে বেশিরভাগই চেহারা আমার ভাল লাগছে না, এরা সুবিধার লোক না। কিন্তু আমি আবার আমার আসনের যে আমি পছন্দ করি, আমার আসনের ওই ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে আমার ধানের শীষে আমি ভোট দিচ্ছি এবং তার ভিত্তিতে হচ্ছে। অথচ আমার ভোটে তখন খারাপ লোক রেগে গেল দলের ওই নমিনেশন প্রক্রিয়ার কারণে। আবার মনে করেন বিএনপিকে আমি দিতে চাই না, কিন্তু বিএনপিতে আমার এখানের ক্যান্ডিডেট যে সে ভালো, ক্যান্ডিডেট বাছার সুযোগ থাকে না। আর একটা বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি 300 ক্যান্ডিডেটের যে লিস্ট দিবেন 300 আসনে বা যত আসনে দেন নির্বাচনী কমিশনে জমা দিবেন, এদের প্রোফাইল দেখে মানুষ সিদ্ধান্ত নেবে যে এই দল ভালো ভালো কোয়ালিটির ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছে, এর মধ্য থেকে তারা এমপি বানাবে, সুতরাং এই দলেরটা ভালো। কে আছে এই 300 আসনের 300 জনকে এইভাবে আপনি হলফনামা যাচাই করবে, চিনবে খারাপ লোক ভালো লোক, কোনটা ধান্দাবাজ, কোনটা চাঁদাবাজ, কোনটা দুর্নীতিগ্রস্ত, কিভাবে করবে? তার মানে আপনার মার্কায় দলকেই যদি ভোট দিতে হয়, প্রেসিডেন্সিয়াল পদ্ধতির থেকে এটা কি এমন আলাদা হলো? কি করলেন আপনি আমার এলাকার আমি যাকে ভালো মনে করি, যাকে চিনি, যার নারী নক্ষত্র চিনি, তাকে চিনে বুঝে যে আমি ভোটটা দিলে আমি যে আমার প্রতিনিধিকে বুঝে শুনে নির্বাচিত করলাম, সেটা না করে আমি দলকে দিলাম। দল তাদের যে তালিকা দিল একটা বাল্ক, তার মধ্য থেকে বানাবে, ওর মধ্যে থেকে তারা স্বজনপ্রীতি করে, ওর মধ্যে কেনা বেচা হবে, বাংলাদেশের যেই ট্রেডিশন। হ্যাঁ, পিআরে সফল হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলা, তাদের ধরন আলাদা, শিক্ষার হার আলাদা, গণতন্ত্র ডেমোক্রেটিক ভ্যালুজ আলাদা। আপনাকে উদাহরণ দিতে হবে বাংলাদেশের মতো এই রকম শিক্ষা দীক্ষা, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান এইরকম দেশের সঙ্গে তুলনাযোগ্য কোনগুলা। আপনি শুধু পিআর বললেই হবে? ওকে ফাইন, আপনার দৃষ্টিতে যদি মনে করেন আমি যে ড্রব্যাকগুলি বললাম, আপনি এর বিপরীতে আমি 3টা খারাপ দিক বলছি, আপনি 300টা ভালো দিক তুলে ধরলেন, ফাইন। তাহলে এই কথাগুলো আপনার জনগণকে বোঝাতে হবে না? পিআর পদ্ধতির ইলেকশন আমাদের শিক্ষিত যে নেতারা বক্তৃতা দেয়, টক শোতে বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, এদের অনেকের সঙ্গে আমি কথা বলে দেখেছি, এর স্বচ্ছ না, তারা এই ধারণা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না। রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, আমি নিজেই দীর্ঘদিন পিআর সম্পর্কে বুঝি নাই, নেট ঘেটে বিভিন্ন দেশের এগুলা জেনে বুঝে পড়ালেখা করে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে খানিকটা ধারণা পেয়েছি। এখন আমারও কনফিউশন আছে। সেইখানে এই দেশের মানুষকে আপনি হঠাৎ করে ফেব্রুয়ারিতে ইলেকশন, আর এখন আপনি পিআর চাপাইয়া দিলেন। পিআরের ভোট বোঝে তারা? আপনি প্রচারণা চালান, নির্বাচনের মধ্যে গিয়ে এইবার পিআর সম্পর্কে প্রচারণা চালান, মানুষ যদি গ্রহণ করে আপনাকে রায় দেয়, পরের বার ক্ষমতায় এসে আপনি পিআর পদ্ধতি চালু করে দেন, জাতীয় সংসদে আইন চেঞ্জ করে। কে না করেছে? আপনি কে বাধা দিয়েছে? জনগণের প্রতি আপনার আস্থা থাকলে জনগণের কাছেই তো যাবেন নির্বাচনের সময়। জি, একটু শুনে আসি অ্যাডভোকেট আবু হেনা রাজা দিয়েন বলার। অবশ্যই পিআর পদ্ধতি যেটা উনি বলল, বাংলাদেশে ইনডাইরেক্ট পিআর প্রচলিত। আমি এটা তর্কের খাতিরে বলছি। বাড়ি কই? বাড়ি গোপালগঞ্জ, ঢাকার থেকে পাশ করছে। বাড়ি শরীয়তপুর, ঢাকার থেকে পাশ করাইছে।
এই যে কয়দিন আগে এই যে 24-এ নির্বাচন হলো, শরীয়তপুরের নামটা কি, সেই ঢাকা থেকে সিদ্ধেশ্বরী থেকে এলাকার থেকে পাশ করছে, সিদ্ধেশ্বরী। আচ্ছা, মানে কি, সে তো এখানে পপুলার না, দল নমিনেশন দিয়েছে, দল নমিনেশন, দলে ভোট দিছে। এটা কি পিয়ার বলে না ভাইজান? আমি বলছি ইনডাইরেক্ট, কথাটা ইনডাইরেক্ট পিয়ারও না, আমি তুলনা বলছি, আমি বলি পিয়ার বলি না, পিয়ার নাম নিয়ে এটা বলবেনই না, এটা ভুল। ঠিক আছে, ভালো কথা। এবার আসেন, কারণ প্রত্যক্ষ ভোট দিয়ে লোকাল লোক নির্বাচিত করেছে, এটা পিয়ার কি? আপনি জটিল করে বলছেন পিয়ার পদ্ধতি সিস্টেম, যেখানে গোপন পদ্ধতি যেটাকে বলে, আপনি 300 লোকের নাম আগে দিয়ে দিবেন, দল সিদ্ধান্ত নিয়ে দিয়ে দিবে, সিরিয়াল লিখে 300 এমপির তালিকা নির্বাচন কমিশনে দিয়ে দিবে। যদি পুরো দেশে একসাথে করি, ইজি করি, তারপরে ভাগ করলে পরে করেন, ভোটের ভিত্তিতে দেখা গেল যে বিএনপির মতো দল 170টা সিট পাইছে, 1 থেকে 170, পরেরগুলা বাদ, পরেরগুলা বাদ। তাহলে কি আমি ওই 300 এমপি রে চিহ্ন ভোট দিতে পারলাম? আমি দিলাম মার্কাদানের শেষের দল বিএনপি কে। কথা আপনার সাথে আমি কথা বলিনি, সেটাই তো বলছি, এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন। শেষ করতে দেন না, শেষ করতে দেন। যে এমপির কথা বারবার আপনি বলতেছেন, এমপির কাজ কি? এমপির কাজ কি সেখানে আগে আসেন। ল মেকার, ল মেকার, বাজেট দিবে, পিএম সিলেকশন, স্পিকার সিলেকশন, সাব কমিটি বানাবে, সুপারভাইজিং করবে। হ্যাঁ, আর কি কাজ তার? গত 53 বছর যাবত সমস্ত এমপি সংবিধান ভায়োলেট করছে, এগুলো সংবিধান কিতাবের কথা, তো বাস্তবতা কি? আপনি কিতাব মানবেন না, সংবিধান মানবেন না, আপনি কথা হলো কি জানেন, এই যে মানেন নাই, না মানতে মানতে। আর সবসময় যে আমাদের দেশের শক্তিশালী সরকার, সে পালাইছে কেন? নেপালেরটা না হয় পিয়ার পদ্ধতি ছিল, শেখ হাসিনা পালাইছে কেন? এর আগে এরশাদের সরাইছি কেন? এর আগে খালেদা জিয়াকে আমরা সরাইছি কেন? তার বিরুদ্ধে আন্দোলন করছি। আপনি পিয়ার সিস্টেমটা হলো, আমি তো বলি নাই যে পিয়ার সিস্টেমটা আপনার শক্ত বিরোধী দল লাগবে। আপনি পিয়ার সিস্টেমে কি হইতেছে, ওই যে উনি যেটা বললো 2 লাখ ভোট, উনি 1,01,000 পাইছে, আমি 99,000 পাইছি, আমি আউট। পিয়ার পদ্ধতির সুবিধা হলো সব দলের প্রতিনিধি পার্লামেন্টে আসবে, রাস্তায় কোনো আন্দোলন থাকবে না, সরকার দুর্বল হবে। কারেক্ট, আপনি স্বচ্ছ থাকলে দুর্বলতা কিছু আসে যায় না। আপনি অস্বচ্ছ বলে আপনি চিন্তা করতেছেন, নিরঙ্কুশ সংখ্যাগোষ্ঠীতে চান। এই যে জিনিসগুলো, আপনি সরকার বদল হয়ে গেলে সমস্যা কোথায়? পিয়ার পদ্ধতির সিস্টেমে যদি আজকে উনি সরকার না টেকে, কালকে আরেকজন সরকার হবে, এটার জন্য কোনো খরচ নাই। 2 নম্বর আসেন, আপনি ওই পদ্ধতিতে টাকা খাওয়ার একটা কথা আনছেন। টাকা খাওয়ার কথায় 300 আসনের লোকের কাছ থেকে আপনি টাকা খাইতে পারবেন না নমিনেশন দেওয়ার সময়। আর পিয়ার পদ্ধতি চিন্তা করবেন তো 160-এর বেশি সিট পাবো না, কথার কথা ধরে নিল যে 160-এর মধ্যে যদি রাখেন তাহলে যা নেওয়ার নেন, এর নিচের দিকে আমি আর টাকা দিব না। মানে টাকার দুর্নীতি এখান থেকে কমবে। এখন তো 300 আসন থেকে আপনি টাকা খাবেন, যদি টাকার প্রশ্ন যখন আনছে 300 আসন থেকে টাকা খাবেন পাস ফেল পরে। সুতরাং পিয়ার পদ্ধতি আপনি যদি শক্ত শুনেন, একটা যে লোকটা গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্র মানে শুধু একটা নির্বাচন না, যে লোক গণতন্ত্রে বিশ্বাসী, তাকে শক্ত বিরোধী দল কেমনে আনতে হবে সেই প্রসেস যদি থাকে, সেটাও তাকে মাথায় রাখতে হবে। আপনি এখন আজকে এই যে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছেন, আমি কিন্তু আগেই বলছি, যারা পিয়ার পদ্ধতি চায় তারা সংসদে ঢুকতে চায়, আর যারা চায় না তারা নিরঙ্কুশ ইয়েটা চায়। আমি বলছি বারবার, এবং এই দুইটার কোনোটাই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না। এবং সেটার জন্য কি হয়েছে, আপনি যে দুর্নীতির কথা বলেন, দুর্নীতি শেখ হাসিনা করে গেছে, সে বিদায় হয়েছে। যার যার লেভেলে যে যখন ক্ষমতায় ছিল তখন তারা দুর্নীতি করছে। আর দুর্বল সরকার যেটা বলে আপনার অস্বচ্ছতা। সরকার যদি স্বচ্ছ হয়, এখন আসেন সরকার 6 মাস পর যদি না টেকে চলে যাবে, আরেকজন সরকার হবে। এই যে উন্নত বিশ্বের কথা বলছে, জাপান, ইটালি প্রতি বছরে 3বার 4বার করে সরকার বদল হয় উন্নত বিশ্বেও, এবং তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যদি স্বৈরাচার হতে চান, সবল সরকার মানি ওই রকম বিরোধী দল ছাড়া, এখন আপনারা নির্বাচন চাচ্ছেন কেন? এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই পুরনো প্রশাসন আছে যাদের অধীনে আপনার বিগত দিনে নির্বাচনে যান নাই, এখন যাইতে চান, কারণ আপনার মাঠে এখন ফ্রি। আরেকটা কথা উনি আগে বলছে, জাতীয় পার্টির নাকি ইলেকশনে আসলে জামাতের সমস্যা হবে, জাতীয় পার্টি দ্বিতীয় হয়ে যাবে। জাতীয় পার্টি দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ আছে? তার পিছনে আওয়ামী লীগ আছে, এবং তারা অ্যাকোমোডেট করতে চাচ্ছেন তাকে। কেন করতে চাচ্ছেন সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আবার জনরাই ওইদিকে যাবে, ঠিক আছে। আবার ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়েছে বহু আগে, যে উনি নিরপেক্ষ না, অথচ তার অধীনে আপনি নির্বাচন চাচ্ছেন, তার মানে আপনার সামনে প্রতিদ্বন্দ্বী নাই। এই যে আমাদের মানসিকতা, আপনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, পার্লামেন্টের শক্ত বিরোধী দল চান, তাহলে আপনি গণতন্ত্রে বিশ্বাসী যদি হন, আপনি শক্ত বিরোধী দলের জন্য যা করা দরকার সেটা আপনাকে মেনে নিতে হবে। মানবেন কি মানবেন না সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাষ্ট্র। আমরা তর্ক করতেছি মেরিটস ডিমেরিটস নিয়ে। সুতরাং আমার কাছে মনে হয় না পিয়ার পদ্ধতি অযৌক্তিক এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নের জন্য, এরকম একচেটিয়া স্বৈরাচার ছাড়া। কারণ যারা সকাল বিকাল রাজাকারের সাথে আতাত করে, মন্ত্রীও বানায়, আবার ছেড়ে দেয়, হ্যাঁ, সুতরাং আপনি তো ইউ ক্যানট ট্রাস্ট এনিবডি।
সুতরাং আমরা চাই ওই রকম সরকার থাকুক যেটা নরে বড় হোক আর যাই হোক রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এই পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে যারা আলোচনা করতেছে নিছক তাদের দল নিয়ে চিন্তা করতেছে, রাষ্ট্র নিয়ে চিন্তা নাই। কারণ এই দুইটা পদ্ধতিতে পিআর পদ্ধতি রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের জনগণের কোনো ক্ষতি নেই। আপনি রাষ্ট্র আর দেশকে ভালোবাসলে, জনগণকে ভালোবাসলে মানবেন না কেন? সিম্পল। জি, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনা ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, এই যে পিআর এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঠে নামা, এবং বিশেষ করে পিআরই যদি বলি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের সময়সীমা যেখানে বলা হয়ে গেছে এবং প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই সময়ে রাজনৈতিক দলগুলোর তো একটা নির্বাচনী ট্রেনে উঠে যাওয়ার কথা বা সেই দিকেই যাওয়ার কথা এবং যাচ্ছেও হয়তোবা, কিন্তু সেই সময় যদি আবার নির্বাচন পদ্ধতি নিয়ে কথাবার্তা আসে তখন কি নির্বাচনটাই এক ধরনের অনিশ্চয়তার দিকেও কেউ কেউ মনে করছে? সেই বিষয়টি কিভাবে দেখছেন? হ্যাঁ, এই অনিশ্চয়তা অনেকের মধ্যে আছে। আমি বরং পিআর নিয়ে সংক্ষেপে একটা বটম লাইন টানি। সেটা হচ্ছে, রাজ্জাকি ভাই পিআর নিয়ে অনেক বক্তৃতা দিলেন, অনেক কিছু বললেন, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি হয় তাকে বোঝাতে পারিনি, অথবা তিনি আইনজ্ঞ তো বুঝেও অন্যদিকে ডাইভার্ট করেছেন বিষয়টা। কারণ কি? কারণ হলো, আমি বলছি পদ্ধতি পরিবর্তন কোনো সুবিধা দেয় না, দেবে না যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন না করি। শুধু কাগজের পরিবর্তন বিশেষ কোনো সুবিধা দেয় না, যেটা শ্রীলঙ্কা কাগজের পরিবর্তন করে দেখেছে, লাভ পায়নি। নেপাল কাগজের পরিবর্তন করে দেখেছে, লাভ পায়নি। বাংলাদেশ এরকম কাগজের পরিবর্তন অনেকে করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানকে এমনভাবে কাটাছেঁড়া করে নিজেদের মতো তৈরি করেছিল যে তাদের পরিবার সুরক্ষা আইন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনার কথা বলে সেই রিলেটেড কথা অনেক কিছু করেছে, এবং এমন বিধান করেছিল যে সংবিধানের এই অংশটুকু কোনোভাবেই পরিবর্তনযোগ্য না, কেউই পরিবর্তন করতে পারবে না। এ করেছিল না? কোথায় সেই কাগজ টিকেছে সেটা? সুতরাং এখনও আপনি যদি এই সংস্কারের নামে এইটা ওইটা চাপিয়ে দিয়ে এটা করেন, যে এখন আপনার ফেভারেবল টাইম আপনার পক্ষে আছে, আনফেভারেবল টাইম আসলে এই সব কাগজও টিকে না। সুতরাং কাগজ দিয়ে আপনি এত বাড়াবাড়ি করে লাভ নাই, আপনাকে মানসিকতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা রাজনৈতিক কালচার চেঞ্জ হলে আস্তে আস্তে সেটা আসবে। আপনি দেখেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট তারা 10 মাস আগে একটা জরিপ করেছিল। সেই জরিপে তারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল 59% মানুষ। 10 মাস পরে এসে এই 3 দিন আগে তাদের একটা জরিপ প্রকাশ পেয়েছে, সেখানে সংস্কারের পক্ষে এখন হলো 19% মানুষ। অর্থাৎ এই সংস্কারের তিতা হয়ে গেছে তাদের কাছে, বেশি কচলাইতে কচলাইতে মানুষের কাছে বিষয়টাই তিতা হয়ে গেছে। পিআরটা এই দেশের মানুষ বুঝে না। পিআর দিয়া বেনিফিটেড হয়েছে আমাদের আদলের কোনো রাষ্ট্রে এরকম নজির আমরা দেখাতে পারছি না। তাহলে শুধু শুধু আপনি একটা পদ্ধতি বদল করার এই যে তর্ক, এই যে কাইজা ঝগড়া আপনি লাগাইয়া দিলেন, বেনিফিটটা কি? একটা বেনিফিট দেখাতে হবে না আপনাকে, যেটা শুরুতে আমি বলেছি। কেন করছে সেটা বলেছি, কারণ তারা আসন প্রাপ্তির বিবেচনায় একা ইলেকশন করলে আসন খুব কম পায়, কিন্তু তারা ভোটের পার্সেন্টেজে মোটামুটি যেই ভোট পায় তাতে আসন পিআর হলে অনেক বেশি পায়। ধরেন তারা এককভাবে ইলেকশন করেছে 2 বার, আসন পেয়েছে 3টা 4টা। বিএনপির সঙ্গে জোটবদ্ধ ইলেকশন করেছে, আসন পেয়েছে 17টা 18টা। না না, ঠিক আছে, সেইখানে শরিকই মানে আমার বক্তব্য কিন্তু একটা, আপনি যেটা বুঝাচ্ছেন এটা আগেও বুঝাইছেন, এখনো বুঝাচ্ছেন। দেশের এবং জনগণের ক্ষতি হয় কি এই সিস্টেমে, সেটা আমি জানতে চাই। দেশের বা জনগণের লাভ হয় কি সেটা লাভ হচ্ছে না। দেশের বা জনগণের লাভ হয়, দেশের বা জনগণের লাভ হচ্ছে না। আপনি সেখানে একটা নতুন নতুন পদ্ধতির কথা বলে একটা ডিভাইডেশন। না না শান্ত ভাই, আপনি বলছেন আওয়ামী লীগের যে কাগজে, আপনি বলছেন কাগজে বেসিক্যালি আওয়ামী লীগের সাপোর্ট এবং ইন্ডিয়ার কথাকে সেটাকে প্রতিপালন করবার জন্য পিআর নিয়ে মাঠে নেমেছিলেন। আপনি প্রকারান্তরে তাদের সমর্থন করছেন। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পক্ষে একটা কথা বলছেন, আপনি বলছেন আপনি কোন দলের পক্ষে না, আপনি কারো পক্ষে না। বেসিক্যালি আপনি আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পক্ষ নিচ্ছেন এর মাধ্যমে। আপনি বলছেন যে কাগজে কিছু আসে যায় না, কথাটা বলছেন, অর্থাৎ পিআর পদ্ধতি লিখলাম কাগজে কিছু আসে যায় না। কাগজে যখন কিছু আসে যায় না, আপনি বলছেন, আপনি যে কথাটা বলছেন তার অর্থ দাঁড়ায় চিন্তায় সৎ চিন্তায় অসৎ, এরকম একটা ব্যাপার। তো যদি তাই হয়, কাগজে পিআর আনেন, আনার পর স্বচ্ছ থাকে কেন? আমার একটা পদ্ধতি আছে, আমার আনতে হবে কেন? নতুন ডিভাইডেশন চলতেছে, না না না, সেখানে আপনি নতুন পদ্ধতি আনবেন কেন? কারণ আমার বিরোধী দল দরকার।
কেন বিরোধী দল এমনি ছিল না, হয় নাই? কোথায় ছিল? বরং পিআরে বিরোধী দল হবে দুর্বল বিরোধী দল। কোথায় বিরোধী? পিআরে হবে দুর্বল বিরোধী আসন দল। বেশি পেলে দুর্বল কিভাবে? না, পিআরে কি হয় আমি বলি। দুর্বল বিরোধী না দল না, কি হয় আমি বলি। পিআর হলে জামায়াত ইসলাম 3-4টা পেত, সেখানে তারা যদি 10% পায় তাইলে 30টা আসন পাবে। কে জামাত? হ্যাঁ 10% হলে জামাত পাবে অন্তত 40-50টা সিট। আরে আপনি 50টা দেন, 200 দিয়া দেন, আমি বলছি 10%। আচ্ছা ঠিক আছে 30টাই দেন। আপনার সাথে কথা বলার মুশকিল হচ্ছে, আপনি হিসাব বুঝেন না। আমি বলছি হিসাব বুঝবো না। জামাতের ভোটটা আচ্ছা, ধরলেন কেমনে? মনে করেন কেমনে ধরলেন? মানে অনুমান ধরা। অনুমান যদি ধরেন আরেকজনে 20% ধরলে কি করবেন? আচ্ছা ঠিক আছে, এটা তারপর হোয়াট এ ডিসগাস্টিং ডিসকাশন। না, আপনি কি ইলেকশন হয়েছে, আপনি একটা কথা বলতে গেলে যদি ধরেন জামাত আগে 3 থেকে 4% পেয়েছিল, তাকে আমি 10% পর্যন্ত বলেছি, ধরেন 20% পাবে। লেট মি ফিনিশ। জামাত 20% পাবে, 20% পালে 60টা পাবে জামাত, পাবে। যে 3% পাবে সে 9টা পাবে, যে 2% পাবে সে 6টা পাবে। তাহলে অনেকগুলা দলের মধ্যে ভাগ হয়ে গেল না? তাহলে এই যে ভোটগুলা অনেক দলের মধ্যে যে একটা সিট সারা বাংলাদেশে পায় না, সে পিআরের সুযোগে 1% পেয়ে 3টা পাইলো, একটা না 3টা, 1% পাইলে 3টা পাইলো। এইভাবে করে আপনি সংসদে তাকে আনলেন, ভোটের বিচারে তো সে ইলেকশন করলে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আপনি তার দলের নাম দিয়ে সারা দেশের 1% নিয়ে আসলেন। আসার পরে সে ভাগ বটরায়, সে এখানে এসে ভাগ বটরায় দেন দরবারে বসায়, যেটা নেপালে হয়েছে, যেটা শ্রীলঙ্কায় হচ্ছে, যে আমি সরকার গঠনে তোমার পক্ষে বা এই বিল পাস করায় আমি তোমার পক্ষে মত দিব, আমাকে এই সুবিধা দিতে হবে। সেটা বেচাকেনার হাট হয়। আপনি একটা দুর্বলতাকে ওভারকাম করতে চাইলে আর একটা পদ্ধতি আনলে আপনাকে এভিডেন্সফুলি দেখাইতে হবে যে দিস ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান ওভারকাম দিস। আপনি আমাদের দেশের আদলে একটু উদাহরণ পারলে দেখান। You don't have the example. না, আপনি আমাদের দেশে তো হয় নাই, আপনি আরেকটা দেশ টান দেখেন। আমাদের দেশের কথা বলা হচ্ছে। আমাদের you don't understand my language. আমি বলছি আমাদের দলের এই দেশের এরকম আর্থসামাজিক অবস্থার সঙ্গে ম্যাচ করে এমন কোন দেশে পিআর সাকসেসফুলি রান করেছে কিনা দেখান আমাকে। পিআর কেন? আমার এই সিস্টেমও তো সাকসেসফুল না। এই সিস্টেম অনেক দেশে সাকসেসফুল হয়েছে। না এই সিস্টেম আমার দেশ নিয়ে ভাববো, আপনি কথাটা বুঝেন না। আপনি উদাহরণ আনবেন না পৃথিবী থেকে বাইরে বাংলা। না, আপনি যখন বলতেছেন আমার দেশে সাকসেসফুল করতে কথা বলতে না, আমার লাগে না। আমার দেশে শক্তিশালী সরকার ছিল, আমি সাকসেসফুল কোথায় হইলাম? আমি কিন্তু মাথা ব্যথার ওষুধ কি মাথা এই লোকরা তো বুঝাইতেই পারে না। আমাদের একটা যখন একটা গবেষণা কাজও হয়, সেখানে 50টা রেফারেন্স আমি আনি, কি বলে আমাদের তো প্রেসিডেন্ট দেখতেছি আমরা। আমি তো পিআরের পদ্ধতিতে আলোচনা হচ্ছে কেন হচ্ছে? আমি তো শুরুতে বলছি, যারা পিআর চায় তারা সিট পাবে না বলে চায়, আর যারা চায় না তারা সিঙ্গেল মেজরিটি চায়। কথাটা বুঝেন, বা অ্যাবসলিউট মেজরিটি। আমি তো বলেই নিছি সিস্টেমে তো এমনিতেই চলে আসছে। না এটা তো বলেই নিছি, কিন্তু আমার আপনি সুবিধাবাদী অবস্থান পাচ্ছেন। আপনি পিআর এর পক্ষে লজিক দিচ্ছেন, আমি বিপক্ষে লজিক দেই। ফরগেট অ্যাবাউট দিস পলিটিক্যাল পার্টিজ। আপনি বলেন পিআর এর বিপক্ষে, আমি বললাম যে আমাদের দেশের আদলের পাশের 2টা দেশ পিআর করে ফেল করেছে। আপনি আমাকে দেখেন আমাদের দেশের মতো এই দেশ পিআর করে সাকসেসফুল হয়েছে, বেনিফিটেড হয়েছে। ঠিক আছে, আমি ফেল করব তার কি গ্যারান্টি আছে? আপনি তো ওই এক্সাম্পলটা মানলাম, আপনি ওই এক্সাম্পলটা মানলাম। আপনি তো এটা বলতেছেন যে দেশ উন্নত দেশে তো 5 বার সরকার বদল হয়েছে। আমার তো উন্নত, হ্যাঁ, এই পিআর সিস্টেমেই কথাটা বোঝার চেষ্টা করেন। পিআর সিস্টেমেই সরকার বদল হয়, এই সরকার কথা না শুনলে আবার সরকার হবে। আমার কথা হলো যে পিআর সিস্টেম আইসা যদি কালকে দেখি 6 মাস পরে ফেল করতেছে, আর একটা সরকার হয়ে যাবে, তখনই হয়ে যাবে। আমরা দেখি সমস্যা কোথায়। আমরা তো 53 বছর দেখলাম এই সরকারগুলো দেখা, এই সরকার একক সুপ্রিম পাওয়ার দিয়ে প্রত্যেকটা সরকারই ডিফিটেড, এবং বাংলাদেশে যত বড় বড় ম্যাচাকার হয়েছে সব নির্বাচিত সরকারের অধীনে। সুতরাং আমার ট্রায়াল দিতে দোষ কি? কিন্তু আমার কথা সিম্পল, আমি একটা জায়গায় স্ট্যান্ড করতে চাই। দুই পক্ষের বুঝাইতে হবে, যারা পিআর চায় বা পিআর চায় না, যে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দেশের জনগণের জন্য ক্ষতিকর কি না। যদি না হয় সরকার আনস্টেবল থাকছে, সরকার আনস্টেবল থাকবে না যদি আপনি স্বচ্ছ থাকেন। যে কথাটা উনি বলছেন, উনি তো বললেন যে কাগজে থাকুক, সরকার যদি স্বচ্ছ থাকে কিচ্ছু আসে যায় না। সরকার স্বচ্ছ থাকলে প্রচলিত আপনার বিরোধী দল যারা আছে তারা দেন দরবারের জন্য সরকারকে নানা কেন দিবে? এটা স্বচ্ছতা, জনগণ আছে না এই দেশে, জনগণ তো আছে। জনগণ কি বলেন না বলেন, এখনকার জনগণ সেই জনগণ না। আপনি মনে করেন না অবৈধ দাবি দাওয়া নিয়ে আসবেন, এই যে আজকে চাকসু নির্বাচন হয়েছে দেখছেন তো আপনি, এটা তো বিরাট চেঞ্জ, এটা তো কেউ কল্পনাও করে নাই। এবং এইটার ভিত্তিতে যে পরিবেশ তৈরি হয়েছে, জামাতের সাথে মিটিং এ বসছে বাংলাদেশের সমস্ত বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা, বিকজ তারা মাঠ দেখছে,
ওই যে সবসময় বলে যে এই রাজনীতির কি বলে এই ছাত্র রাজনীতির ইম্প্যাক্ট ন্যাশনাল পর্যায়ে নাই, কিন্তু এবার বোঝা যাচ্ছে ন্যাশনাল পর্যায়ে পড়তে যাচ্ছে। তা নাহলে এই ব্যবসায়ীদের এই সময় জামাতের আমিরের সাথে বৈশা বৈশা মিটিং করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কারণ উনি যেমন এই আবহাওয়ায় বড়, এই দেশের রাজনীতিটা বুঝতেছে, আমরা এই আবহাওয়ায় বড় হয়েছি, এই দেশের রাজনীতিটা বুঝে। আপনাকে শক্ত বিরোধী দল আনা প্রি কন্ডিশন একটা গণতান্ত্রিক দেশের জন্য। সেখানে আমরা জাতীয় পার্টি এখন হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেল এবং জাতীয় পার্টির পক্ষে অনেকেই কথা বলছি, আবার জাতীয় পার্টি ভালো সিট নিয়েও আসতে পারে, এবং জাতীয় পার্টির সামনে রুখে দাঁড়াইতে গিয়ে একজন এখন হাসপাতালে, যিনি একটা জুলাই চেতনার পক্ষের শক্তি নুরু। তা আপনি জাতীয় পার্টির জন্য যদি নুরু মাইর খায়, তাহলে বোঝা যায় যে বিপ্লব বিরোধী শক্তিটা শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে, তাহলে নুরুর মাইর খাওয়ার কথা না, ওই রাজনৈতিক প্রোগ্রামে এই রকম মাইর খাওয়ার কথা না। সুতরাং আপনাকে বুঝতে হবে দেশে যাচ্ছে কোথায়। বিপ্লবটাকে, বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, সেটাকে লালন করবে যারা এবারের সেই ভোটাররা, দেশের সমস্ত ভোটার। আমি অন্যান্য দলের কথা বলি না, কারণ দলের একটা আইডিওলজি থাকে, বাট দলবিহীন ভোটার যারা আছে তারা প্রি কন্ডিশন বিবেচনায় নিবে জুলাই চেতনার পক্ষে কারা। জুলাই চেতনার পক্ষে উনি, সেটা তো আমি বললামই যে দুই দল স্বার্থ দেখে। আমি তো সিস্টেমের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ওটা দুই দলের কথা বলছি। হ্যাঁ, আর ওই দুইটা দলের পদ্ধতির ব্যাপারে বলছি, দুই দলের বলতে হবে রাষ্ট্রের ক্ষতি হয় কিনা, আমি ওই জায়গায়। আর জুলাই চেতনার কথা বলছেন, উনি জুলাই চেতনার পক্ষে, আপনি জুলাই চেতনার পক্ষে, আমি জুলাই চেতনার পক্ষে, আমরা ক্লেম করি না, না আমি বলি, কিন্তু ভোটাররা সিদ্ধান্ত নিবে, গভর্নমেন্ট রাষ্ট্রের জন্য দরকার, ভোটাররা চিন্তা করবে, ভোটাররা জাজমেন্টে নিবে মানুষের জন্য ক্ষতিকর কারা বিপ্লবের পক্ষের শক্তি, এটা ভোটাররা ডিসাইড করবে। আপনি আমি তিনজনই ক্লেম করি, বাট ভোটার উইল ডিসাইড। আমরা বিশ্ববিদ্যালয়ে সেটাই দেখছি যে ছাত্ররা ডিসাইড করছে বিপ্লবের পক্ষের শক্তি কারা। সুতরাং আমার সামনে যে যারা নির্বাচনে অংশ নিয়েছিল সবাই তো বিপ্লবের পক্ষে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, ভোটার ডিসাইড করবে। আমি তো বললামই আমরা তিনজনই দাবি করছি, ডিসাইড করবে ভোটার কে বিপ্লবের পক্ষে। কেন 71 সালের চেতনা আমরা 53 বছর লালন করছি, জুলাই চেতনা 53 মাস লালন করবেন না আপনি? তামাশা নয়। আমরা ইতিমধ্যে দেখতেছি যে যত গপ্প মারুক, কারা কারা জুলাই চেতনা ধারণ করে না, কারা করে, সেটা ভোটার ডিসাইড করবে। এবং নিশ্চিত থাকেন আপনি, আমি আবারও বলছি, সামনে কিন্তু এইটার উপরে হবে ডিসাইড করবে। আপনি কে কত বড় দল কিচ্ছু আসে যায় না, এই ডিসাইড করবে শুধু একটা ফ্যাক্টর। যথাসময় নির্বাচন হচ্ছে না, সেটা তো আরেক প্রশ্ন। যথাসময় নির্বাচন হবে কি হবে না সেটা তো আমি নিয়ে যখন রাজনৈতিক দলগুলো হার্ডলাইনে যায়, হ্যাঁ সেটা আপনি অনিশ্চয়তা তৈরি হয় কি আপনি যদি আমি বলি সব, উনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, আমি ধরে নিলাম যারা বড় রাজনীতিবিদ, বড় দল, তাদের এখানেই তো মেধা প্রজ্ঞার ব্যর্থতা। বাদ দেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো ফাংশনই তো নাই, সে অলরেডি চিঠি দিয়ে দিছে নির্বাচন করবে। কিন্তু আপনারা যে বহিষা ঐক্যমত্যে আসতে পারতেছেন না, এই দায়টা কার? এই দায়টা আমাদের দেশের রাজনৈতিক শক্তির, অন্য কারো এই দায় নয়। সুতরাং আপনার ঐক্যমত্যে না আসতে পারলে নির্বাচন হবে না, কিংবা হবে যে পরিস্থিতি হোক, এটার দায় রাজনীতিবিদ।